নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024। আমি শ্রী রণজিৎ গরাং, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ভূগোল। এই ভূগোলে আমরা আলোচনা করব একেবারে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে বিষয় রূপে ভূগোল, অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। বিষয়টা তোমাদের কাছে নতুন, কারণ এর আগে তোমরা ভূগোল বিষয়ে যা পড়েছো সেখানে এই সংক্রান্ত বিষয়টা তোমাদের পাঠ্যে অতটা ছিল না। তাই একাদশ শ্রেণীতে যখন তোমরা নতুন শুরু করছো তখন এই বিষয়টা খুব ভালো করে জেনে রাখা জরুরি। আসলে ভূগোল কি, ভূগোল কিভাবে এলো, এই বিষয়টা চলো তাহলে শুরু করি। একদম আমাদের প্রথম অধ্যায় বিষয়রূপে ভূগোল, অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। আচ্ছা, প্রথমে আসি যে এই ভূগোল, এই শব্দটা কি করে এলো। দেখো যে ভূগোল শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি, কিন্তু আসলে জিওগ্রাফি ইংরেজি শব্দ, এটা দুটো গ্রিক শব্দের মিলনে তৈরি। জিই অ্যান্ড গ্রাফোস। গ্রিক শব্দ জিই মানে জিও, জিও মানে ভূমণ্ডল বা পৃথিবী, আর গ্রাফোস মানে গ্রাফি অর্থাৎ বর্ণনা। অর্থাৎ জি এবং গ্রাফোস এই দুটো থেকেই শব্দটা আমাদের এসছে জিওগ্রাফি। এবং এই জিওগ্রাফি শব্দটা প্রথম যিনি নামকরণ করেছিলেন, দেখো তোমাদের স্ক্রিনে ছবিটা দেখো, ফাদার অফ দ্য জিওগ্রাফি তাকেই বলা হয়। তিনি হলেন এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিস নামটা কিন্তু তোমাদের কাছে ভীষণভাবে পরিচিত। অর্থাৎ তোমরা আগের শ্রেণীগুলোতে এই নামটা পড়েছিলে। পৃথিবীর আকৃতি সঠিকভাবে তিনি প্রথম ব্যাখ্যা করেছিলেন এবং অঙ্ক কোষে পৃথিবীর ব্যাস, ব্যাসার্ধ, পরিধি তিনি নির্ণয় করেছিলেন। তাই জন্য এরাটোস্থেনিসকে বলা হয় যে ফাদার অব জিওগ্রাফি, অর্থাৎ ভূগোল শাস্ত্রের জনক। এইবার যে ভূগোল তো হলো, তাহলে ভূগোল কি এবং ভূগোল এই যে সাবজেক্টটা, প্রথমেই বলি যে ভূগোল ভীষণ একটা গতিশীল বা ডাইনামিক সাবজেক্ট। তাই একদম প্রাচীনকালে ভূগোলের যে সংজ্ঞা বলো বা ভূগোল কি, আর এখন যে ভূগোলের সংজ্ঞা, তার আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। অর্থাৎ খ্রিস্ট জন্মের আগে এরাটোস্থেনিস প্রথম যেটা বলেছিলেন যে মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা, কিন্তু শুধু পৃথিবীর বর্ণনার কথা তিনি বলেছিলেন, কিন্তু সেই বর্ণনার মধ্যে মানুষ, আসল তো হচ্ছে মানুষকে নিয়ে বর্ণনা, সেইটা ছিল না। কিন্তু তারপর থেকে ভূগোলের আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মানুষ। এবং আমরা এই মানুষ, মানব সম্প্রদায়, আমরা তো আবার প্রকৃতির উপর নির্ভর করে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে ভূগোলের সংজ্ঞার কিন্তু পরিবর্তন ঘটেছে। তাই প্রথম যুগে এরাটোস্থেনিস যেটা বলে গেছিলেন মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবী বর্ণনা, পরেই ইমানুয়েল কান্ট, ইনিও বিখ্যাত দার্শনিক, তিনি বললেন পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যের বর্ণনা এবং ভূগোলের ঘটনার এবং সম্পর্ক। দেখো কেমন চেঞ্জ হয়ে গেল, ভূগোলের ঘটনা এবং সম্পর্ক, দ্যাট ইজ ইনসিডেন্টস অ্যান্ড রিলেশন, এইটা ব্যাখ্যা। বর্তমান যুগে ভূগোল কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন ভূগোল মানে শুধুমাত্র ওই প্রকৃতির বর্ণনা নয়, প্রকৃতি, তার সাথে মানুষের তৈরি সাংস্কৃতিক জগৎ, এই দুটোর বর্ণনা এবং সেই দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা, এবং তা এই যে সম্পর্ক, একটা আমাদের রেজাল্ট পেলাম যে প্রকৃতির সাথে মানুষের যা সম্পর্ক, এই সম্পর্কের একটা রেজাল্ট পেলাম
সেই রেজাল্ট কেন হলো, কেন, এই কেনর উত্তরটা খোঁজা। অর্থাৎ তার মানে এখন ভূগোল মানে হচ্ছে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোর বর্ণনা এবং উপাদানের মধ্যে সম্পর্ক এবং সম্পর্কগুলোর কারণ বিশ্লেষণ বা কারণ অনুসন্ধান, এটাই হলো ভূগোল এখন। তাই বিভিন্ন যুগে ভূগোলের সংজ্ঞার পরিবর্তন ঘটেছে, আরো পরবর্তীকালে যখন আসবে তখন এর সাথে নতুন নতুন বিষয় আরো কিন্তু যোগ হবে। নেক্সট আসছি আমরা যে ভূগোলের সংজ্ঞা গেল, তাহলে ভূগোলের প্রকৃতি কি? প্রকৃতি মানে হচ্ছে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রকৃতিগুলো আমি এখানে বিষয়গুলো ছোট 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 করে তোমাদের বোঝানোর জন্য রেখেছি। একটা হচ্ছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ। প্রথমেই বুঝে নাও যে প্রাকৃতিক আর সাংস্কৃতিক এই যে সম্পর্ক, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা সাংস্কৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানে তোমরা চারপাশে যা দেখছো, অর্থাৎ তোমাদের ছোটবেলায় পড়ে আসা ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, উদ্ভিদ, মৃত্তিকা, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক পরিবেশ। আবার আমাদের তৈরি যে জগৎ, মানুষ যে জগৎটা তৈরি করলো, সেটা সাংস্কৃতিক পরিবেশ। এই উভয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে বিশ্লেষণ করা। এই সম্পর্কটা কেন, একটু উদাহরণ দিই। যেমন ধরো আমরা বাঙালি, আমরা প্রত্যেকেই ভাত খাই, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে ভাত খাওয়া। একটা কথা আছে না, বাঙালি মাছে ভাতে। এই অভ্যাসটা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। কেন হয়েছে না, আমাদের এখানে যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশে প্রচুর ধান চাষ হয়, অথচ ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকাতে তো ধান চাষ হয় না, তার জন্য দেখবে তারা অত ভাত খায় না। আমাদের এখানে যেহেতু ধান চাষের পরিবেশ আছে, সেই জন্য আমাদের খাদ্য হিসেবে ভাতটা প্রধান। তাই প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশ, অর্থাৎ আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান বা আমাদের কার্যাবলী, এই বিষয়গুলো সম্পর্ক, এটা একটা হচ্ছে বিশ্লেষণ। তাই এটা হলো আমাদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ। সাংশ্লেষিক বিষয়, সাংশ্লেষিকটা কি না, ভূগোলের আলোচনায় যে সমস্ত যে বিষয়গুলো, কারণ প্রাকৃতিক পরিবেশের বিষয়, অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশ, এই সবেরই মেলবন্ধন, এই মেলবন্ধনটাই হচ্ছে সাংশ্লেষিক বিষয়। আবার তারপরে দেখো অন্তরা অনুশাসনিক বিষয়, সেটা কি না, একটার সাথে আরেকটা সম্পর্ক বিশ্লেষণ। এটা হলে এটা কেন, সেই সম্পর্ক বিশ্লেষণ, সেটা হচ্ছে অন্তরা অনুশাসনিক বিষয়। তারপরে আছে আমরা সকল বিজ্ঞানের জননী বলা হচ্ছে ভূগোলকে, কারণ ভূগোল না জানলে বাকি বিষয় জানা সম্ভব না। বাকি বিষয় মানে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, এই যে সাবজেক্টগুলো। কারণ কেমিস্ট্রি ধরো খনিজ নিয়ে কাজ করে, কিন্তু খনিজটা কোথায় পাওয়া যায় এটা কিন্তু ভূগোল বলে। তোমরা ক্লাস 9-10-এ ভূগোলে কোথায় কোথায় কি কি খনিজ সম্পদ পাওয়া যায় ইত্যাদিগুলো আলোচনা করেছো। তাই বাকি সমস্ত বিষয়গুলো ভূগোলের যে পরিবেশ, সেটা প্রাকৃতিক পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ, তার যে বিষয়গুলো সেগুলো যোগান দিচ্ছে অন্য সাবজেক্টকে, যার জন্যেই জিওগ্রাফিকে বলা হচ্ছে মাদার অফ অল সায়েন্স। তাই ভূগোল হলো সকল বিজ্ঞানের জননী। তারপরে দেখো গতিশীল বিজ্ঞান, একদম সংজ্ঞাতেই তোমাদের বুঝিয়েছিলাম যে ভূগোল খ্রিস্ট জন্মের আগে তার সংজ্ঞাটা কি, এখন মাঝখানে সংজ্ঞাটা কি হলো, এখন সংজ্ঞাটা কি। অর্থাৎ যত দিন যাচ্ছে ভূগোলের নতুন 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 বিষয় সর্বদা যুক্ত হয়ে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি তখন যে ভূগোলের বিষয়বস্তু ছিল, এখন অতি দ্রুত হারে বদলেছে। যেমন একটা বলি যে আধুনিক যুগে একদম বিগত 10-15-20 বছর ধরে ভূগোলে টেকনোলজির ব্যবহার দারুণভাবে বেড়েছে। এটা নতুন একটা সাবজেক্ট তৈরি হয়ে গেছে। তোমরা শব্দটা বোধহয় শুনেছো, GIS, দ্যাট ইজ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম।
বা জিও ইনফরমেটিক্স, কিংবা ভূগোলের সাথে যুক্ত হয়েছে উপগ্রহ চিত্র। তোমরা এখন ক্লাস 9-10 এগুলো পড়ছো, 11-12-এও তোমাদের এগুলো পড়তে হবে, ছোটবেলায় কিন্তু আমরা এগুলো পড়িনি। তার মানে কি, ভূগোলের নতুন নতুন বিষয় সর্বদা যুক্ত হচ্ছে। ভূগোলের নতুন কত সাবজেক্ট আসছে, যেমন তোমরা শুনলে অবাক হবে, মেডিকেল জিওগ্রাফি বলে একটা নতুন সাবজেক্ট বেশ কয়েক বছর আগে স্টার্ট হয়েছে। কিংবা শুধু তুষার ভূগোল, সেটা নিয়ে একটা সাবজেক্ট স্টার্ট হয়েছে। সারা পৃথিবীতে দুর্যোগ বিপর্যয় বাড়ছে, সেটা নিয়ে দুর্যোগ বিপর্যয় ভূগোল, এটা নতুন একটা সাবজেক্ট স্টার্ট হয়েছে। তার মানে এই সাবজেক্টগুলো ভূগোল বিষয়ে ক্রমাগতভাবে যুক্ত হচ্ছে, আর যতদিন যাচ্ছে ভূগোলে নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। আগামী দিনে তোমরা যখন আরো বড় হবে তখন দেখবে আরো অনেক সাবজেক্ট এর মধ্যে যুক্ত হয়ে গেছে। তাই ভূগোল সবসময় এক জায়গায় দাঁড়িয়ে নেই, তাই ভূগোল হলো গতিশীল বিজ্ঞান, তাই সবসময় এটা। আর নেক্সট হচ্ছে পূর্বের আলোচনা সাপেক্ষে বর্তমান পাঠ। আমরা যাই পড়ি না কেন এখন, সবটাই কিন্তু পূর্বের আলোচনা সাপেক্ষে। আগে কি আলোচনাটা হয়ে গেছে তার সেটাকেই আরো এগিয়ে নিয়ে যাওয়া। যে কোনো সাবজেক্টের উদ্দেশ্যই হলো আগে যে বিষয়টা হয়ে গেছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যে কোনো গবেষণার উদ্দেশ্য হলো আগে একটা গবেষণা হয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক একইভাবে যে কোনো সাবজেক্ট পূর্বের আলোচনা সাপেক্ষে ছাড়া হতে পারে না। তাই পূর্বের আলোচনা সাপেক্ষে বর্তমান আলোচনা বা বর্তমান পাঠ, এগুলোই হলো ভূগোলের প্রকৃতি। তাই ভূগোল বিষয়টা কি, এইগুলো থেকে ভূগোলের সংজ্ঞার সাথে তোমরা রিলেশনটা খুঁজে পেয়ে যাচ্ছ। তাই ভূগোল কি, ভূগোলের প্রকৃতি কি, এই বিষয়টা পরিষ্কার হলো তোমাদের। নেক্সট আমরা আসছি ভূগোলের পরিধি, অর্থাৎ ভূগোল কত দূর পর্যন্ত আলোচনা করবে। পরিধি মানে তার বিস্তারটা কত দূর হবে। দেখো, প্রথমেই আছে কোথায়, কি, কেন, এদের খোঁজ। ভূগোলের মূল বিষয়টাই কিন্তু তাই, যে কোথায়, মানে কোন একটা বিষয় যখন আমরা আলোচনা করছি সেটা কোথায়। এটা যেমন একটা ঝড় হলো, ঝড়টা কোথায় হলো, তার আগে একটা কিছু হয়েছে, তা কোথায় হলো, জায়গাটা আমরা পেলাম, কি বিষয়টা কি। এবার আসল জায়গা হলো কেন, এই কেন খোঁজ। ভূগোল কিন্তু বিশ্লেষণাত্মক বিষয় এই কেনটার জন্যে, কারণ কেন আমাদের খুঁজে বার করতেই হবে। সবসময় আমরা খুঁজে বার করতে পারি না, কিন্তু একটা দিন আমরা সফল হই। তাই কেনর উত্তরটা সবচেয়ে জরুরি। ভূগোল পাঠের উদ্দেশ্য হলো আসলে এই কেন, এটাকে খুঁজে বার করা। এইবার নেক্সট পয়েন্টটা দেখো, আঞ্চলিক পৃথকীকরণ ও অঞ্চলের বর্ণনা। অর্থাৎ ভূগোলকে আমরা কিভাবে আলোচনা করব, এটা ঠিক একটু পরেই আমি আসব। যে একটা অঞ্চল ভিত্তিতে, তাহলে অঞ্চল হিসেবে পৃথক করতে হবে। তোমরা ছোটবেলায় একটু ফিরে যাও, ক্লাস 7, 8, 9 বিভিন্ন অঞ্চল পড়েছিলে না, রুর অঞ্চল, পেরি অঞ্চল, এগুলো ভৌগোলিক অঞ্চল। তাহলে অঞ্চল হিসেবে আমরা কিভাবে ভাগ করব, সেটা ভৌগোলিক অঞ্চল হবে একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে, নাকি একটা পলিটিক্যাল অঞ্চল হবে। পলিটিক্যাল অঞ্চল মানে হচ্ছে দেশ, রাজ্য, এগুলো। তাহলে সেই সীমারেখার মধ্যে আঞ্চলিক পৃথকীকরণ এবং সেই অঞ্চলের বর্ণনা। আর থার্ডে আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট, মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। কারণ আমরা প্রকৃতিকে ছাড়া কোনো কিছু আমাদের সম্ভব নয়। এবার এই মানুষ আর প্রকৃতির এই যে সম্পর্ক, এইটা নিয়ে যুগ যুগ ধরে ভূগোলবিদ বলো, দার্শনিক বলো, প্রত্যেকের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটার মধ্যে একদল মানুষ বলছেন যে প্রকৃতি আমাদের সব নিয়ন্ত্রণ করছে, আরেক দল মানুষ বলছেন না, আমরা প্রকৃতিকে অনেকটা জয় করতে পেরেছি। আরেক দল মানুষ বলছেন না, প্রকৃতিও আমাদের নিয়ন্ত্রণ করছে, আবার আমরা প্রকৃতিকেও জয় করতে পেরেছি। আরেক দল মানুষ বলছেন যে দুটোর মধ্যে ভারসাম্য আছে। তাই তোমরা দেখো যে যে মানুষ ও প্রকৃতির যে সম্পর্ক, এই সম্পর্কেতে চারটে ধারণা
যুগ যুগ ধরে চলে আসছে। একদম প্রথম দিকে হচ্ছে দেখো নিয়ন্ত্রণবাদ বা ডেটারমিনিজম। নিয়ন্ত্রণবাদ, এতে দেখো নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ বা ডেটারমিনিজম কি? এখানে হচ্ছে যে প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করছে। তারপরে হচ্ছে সম্ভাবনাবাদ, আমরা প্রকৃতিকে জয় করেছি। নবনিয়ন্ত্রণবাদ, অর্থাৎ দুটোর মধ্যে আমরা এটাও করছি, প্রকৃতিও নিয়ন্ত্রণ করছি, সম্ভাবনা করছি। আর হচ্ছে সম্ভাবনাবাদ। এই বিষয়গুলো প্রত্যেকটা তোমাদের আলাদা আলাদা করে একটু ভালো করে জানতে হবে। যার জন্যে প্রথমেই আমি আসি নিয়ন্ত্রণবাদ। দেখো, এই নিয়ন্ত্রণবাদ ধারণাটা করেছিলেন বিখ্যাত দার্শনিক র্যাটজেল, ফ্রেডরিক র্যাটজেল। কিন্তু ফ্রেডরিক র্যাটজেল ধারণাটা করলেও আসলে এই আলোচনাটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ এলেন চার্চিল স্যাম্পল প্রথম এইটা করেছিলেন। তার মানে তার যে বক্তব্য, তিনি প্রথম যে বইটা বার করেছিলেন তো ইনফ্লুয়েন্সেস অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট, এবং তার একটা বিখ্যাত কথা হলো মানুষ হলো প্রকৃতির সন্তান, দ্যাট ইজ ম্যান ইজ আ প্রোডাক্ট অফ আর্থ সারফেস। এবার এই ছবিগুলোর দিকে তোমরা একটু তাকাও, তাহলে বুঝতে পারবে যে মানুষ, আমরা প্রকৃতির ওপর কিভাবে নিয়ন্ত্রণ। স্যাম্পল যেটা বলে গেলেন যে মানুষের সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা, মানুষের বিকাশ, মানুষের আচার ব্যবহার সবটাই প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। প্রথমে স্লাইডটা দেখো, স্লাইডের ছবিটা খাদ্য সংগ্রহ। দেখো আমাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা বা দুর্গম যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তো দুর্গম, দুর্গম বলেই তো সেখানে এখনো পর্যন্ত সেইভাবে সভ্যতার বিকাশ ঘটেনি, কারণ প্রকৃতি সেটা ঘটতে দেয়নি। তাই সেখানে যে আদিবাসীরা থাকেন তাদের খাদ্য সংগ্রহটাই উপজীবিকা, তার বাইরে তাদের সভ্যতার বিকাশ সেটা সম্ভব হয়নি। আবার দেখো এমন অনেক জায়গা আছে যেখানে প্রচুর ঘাস জন্মায়, পরিবেশই ঘাস জন্মায় পরিবেশের কারণে, কিন্তু অন্য কোনো কিছু নেই, তাই সেখানে মানুষ ভেড়া, গরু ইত্যাদি পালিয়ে পশুপালন করছে। আবার এমন অনেক জায়গা আছে, বিশেষ করে গ্রিনল্যান্ড, সাইবেরিয়ান নর্থ, কিংবা ধরো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই যে দেশের উত্তরের জায়গাগুলো, সেখানে তো প্রায় 8-9 মাস কি সারা বছরই বরফে ঢাকা, 3-4 মাস ওরা বরফ মুক্ত থাকে, কিন্তু সারা বছর তো তাদের বাঁচতে হবে। তারাও কিন্তু বরফের মধ্যে থেকে জীবনযাপন করে। আবার আরেকটা দেখো, একটু আগে বললাম না যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া বা আমাদের দেশে বা আমরা বাঙালিরা চাষাবাদ, আমাদের কারণ আমাদের এখানকার পরিবেশ চাষাবাদের উপযুক্ত এবং এখানে বিভিন্ন ধরনের ফসল হয়। এই কোথায় কি ধরনের ফসল হবে এটাও কিন্তু পরিবেশ ঠিক করে দিচ্ছে। আমরা ইচ্ছা করলে আমাদের হুগলি, হাওড়া বা পশ্চিমবঙ্গের দক্ষিণে চা চাষ করতে পারি না, আবার দার্জিলিং এ গিয়ে ধান চাষও করতে পারবো না তেমন ভাবে, হয়তো হবে, ভালো হবে না। তাহলে পরিবেশ আমাদের ঠিক করে দিচ্ছে যে আমরা কিভাবে আমাদের জীবনযাপন করব। এই ধারণাটাই হচ্ছে নিয়ন্ত্রণবাদ, যেটা বলে গেছিলেন এলেন স্যাম্পল। ঠিক পরেরটা দেখো সম্ভাবনাবাদ। অর্থাৎ সম্ভাবনাবাদ হচ্ছে প্রকৃতির ওপর আমার নিয়ন্ত্রণ। ফরাসি ভূগোলবিদ ভাইদাল দালা ব্লাস, বা অনেক সময় আমরা উচ্চারণটা করি ভাইডাল ডিলা ব্লাচ, তিনি এটা বলেছিলেন। তার বক্তব্যটা কি? পরিবেশ মানুষের জন্য কিছু সম্ভাবনা তুলে ধরে, মানুষ পছন্দ অনুযায়ী সেই সম্ভাবনাকে ব্যবহার করে। অর্থাৎ পরিবেশকে আমরা অনেকভাবেই নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, তার এফেক্টটা কি সেটাও অন্য আলোচনা, যে পরিবেশকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছি, তার এফেক্টটা কি হচ্ছে সেটা আমরা সবাই বুঝছি। কিন্তু পরিবেশকে নিয়ন্ত্রণ করা যায়। দেখো যে এখানে যে কোলাজটা প্রথমে দেখো, যে এখানে ব্রিজ তৈরি হয়েছে, বড় বড় রাস্তা তৈরি হয়েছে, প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সবই তো পরিবেশের ওপরে আমরা প্রভাব বিস্তার করেছি। কিংবা দুবাইতে একটা ছবি দেখো, দুবাইয়ের মধ্যে কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে, পাম দ্বীপ, এটা তোমরা সবাই নাম জানো, এবং তার উপরে অসংখ্য বাড়ি ঘর তৈরি করা হয়েছে। মানে
একটা সমুদ্রের মধ্যে মাটি বর্জ্য পদার্থ ফেলে দ্বীপ তৈরি হয়েছে, ন্যাচারাল প্রসেসে নয়, কিন্তু সেখানে বাড়িঘরদের তৈরি করা হয়েছে। তাহলে পরিবেশকেও আমরা নিয়ন্ত্রণ করেছি বা করছি, এটাই হচ্ছে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। তাই পরিবেশকে আমরা অনেকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। ঠিক থার্ড কনসেপ্টটা হচ্ছে একটা নতুন ধারণা, যেটা অস্ট্রেলিয়ার ভূগোলবিদ থমাস গ্রিফিথ টেলর বলে গেলেন যে নবনিয়ন্ত্রণবাদ। একটা নতুন ধারণা, মানে ওই দুটো ধারণা ডিটারমিনিজম, পসিবিলিজম, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু নবনিয়ন্ত্রণবাদ এই ধারণাটা আরেকটু পরে এলো, যে এই দুটোর মধ্যবর্তী, অর্থাৎ নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, এই দুটো ধারণার মাঝখানের ধারণা। এখানে কি, যে মানব সমাজে আমাদের পরিবেশ আমাদের প্রভাব বিস্তার করবেই, কিন্তু তাদের হচ্ছে পরিবেশ সরাসরি প্রভাব বিস্তার করতে পারে, আবার মানুষ পরিবেশকেও প্রভাব করতে পারে। ইনি এই কথাটা বলার কারণটা কি, যে নেক্সট শব্দটা যেটা বলবো, দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই কথাটা কেন এলো, এই শব্দটাকে বলে দিই। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা কিন্তু 1992 সালে পরিবেশ সম্মেলন যখন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে, সেখানে এই শব্দটা উঠে এসেছিল, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমরা তো উন্নতি ঘটাবো কতদূর পর্যন্ত, আর উন্নতি করতে 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 আজ আমাদের কোন অবস্থায় পৌঁছে গেছি। কারণ যত দিন যাচ্ছে পরিবেশ আমাদের ওপর তার বিরূপ প্রভাব ফেলছে। তাই উন্নয়ন করতে হবে, কিন্তু সেটা পরিবেশকে বাদ দিয়ে নয়। তাই পরিবেশের ক্ষতি যাতে খুব কম হয় তার ভাবে উন্নয়ন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তিনি এর ওপর জোর দিলেন। তাই টেলরের বিখ্যাত উক্তি হলো স্টপ অ্যান্ড গো। এইটা মনে রাখবে, স্টপ অ্যান্ড গো মানে থামো এবং যাও, যেটা স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে লিঙ্ক করছে। অর্থাৎ যেমন ইচ্ছা আমরা উন্নয়ন ঘটাবো সেটা সম্ভব না, একটা জায়গায় আমাদের থামতে হবে, এবং সেই থামাটা এমন ভাবে করতে হবে যাতে করে উন্নয়নও সম্ভব, পরিবেশের উপর প্রভাবটাও কম পড়ে, অর্থাৎ প্রভাব মানে খারাপ প্রভাবটা কম পড়ে। এই ধারণা হলো নবনিয়ন্ত্রণবাদ। নেক্সট হচ্ছে আর একদম একেবারে নতুন ধারণা, নতুন করে তৈরি হলো সম্ভাব্যতাবাদ, দ্যাট ইজ প্রবাবিলিজম। এই ধারণার ব্যাখ্যাটা করলেন কে? OHK স্পেট। ভবিষ্যতে তোমরা যখন ভূগোল পড়বে এই নামটা খুব পাবে, কারণ এনার ওপর লেখা বিখ্যাত বই স্বাধীনতার আগেই প্রকাশিত হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান তখন একসাথে ছিল, তার উপর বিখ্যাত একটা বই আছে OHK স্পেট। তিনি একটা নতুন ধারণা দিলেন সম্ভাব্যতাবাদ, দ্যাট ইজ প্রবাবিলিজম। সেটা কি? প্রকৃতি দ্বারা সম্পূর্ণ যেমন আমরা নিয়ন্ত্রিত নই, তেমন পছন্দ অনুযায়ী আমরা সবকিছু ঠিক করছি না। অর্থাৎ প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে যে সম্ভাবনা আছে, এই দুটোর মধ্যে ভারসাম্য, সেই অনুযায়ী মানুষ জীবনযাপন করে। অর্থাৎ প্রকৃতি আমাদের যা দিচ্ছে সম্ভাবনা প্রচুর, আমরা সেই সম্ভাবনার মধ্যে থেকে বেশ কিছু বেছে নিচ্ছি, বেছে নিয়ে একটা ভারসাম্য তৈরি করছি। এই ভারসাম্যর মাধ্যমে আমাদের জীবনযাপন চলছে। এই ধারণাটাই OHK স্পেট বললেন, দ্যাট ইজ সম্ভাব্যতাবাদ। তাহলে চারটি যে ধারণা মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ধারণাটা তোমাদের একটু রাখতে হবে। নেক্সট দেখো, যেখানে ভূগোল তো আমরা পড়লাম, যে ভূগোলের জানলাম ভূগোল কি, ভূগোলের প্রকৃতি কি, ভূগোলের সংজ্ঞা কি। তাহলে ভূগোল কেন পড়বো, আমাদের লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যগুলো একটু একটু করে জানতে হবে। প্রথম কথাই হচ্ছে যে সব সাবজেক্টের লক্ষ্য যা, ভূগোলেরও কিন্তু তাই, আসলে হচ্ছে জ্ঞান আহরণ। আমরা মানুষের তৈরি পরিবেশ আবার প্রকৃতির তৈরি পরিবেশ, সেখান থেকে আমরা সবকিছু শিখবো।
সেটা হচ্ছে জ্ঞান আহরণ। একটু আগে প্রথমেই বললাম না, ভূগোলের মূল একটা বিষয় হলো কি, কোথায়, কেন, এগুলোর উত্তর খুঁজে বার করা, এটা উদ্দেশ্য। কিন্তু যাই ঘটুক না কেন সারা পৃথিবী জুড়ে, পৃথিবীর যেখানে, ভূগোলের কোনো বাউন্ডারি হয় না, সারা পৃথিবী জুড়ে যেখানে যা কিছু ঘটছে, কি, কোথায়, কেন, এইটা আমাদের খুঁজে বার করতেই হবে। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই ভূগোলের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, লক্ষ্য তো উদ্দেশ্য হলো, এবার তো সমস্যাটা খুঁজে বার করতে হবে। সমস্যা মানে কি? যে পরিবেশের সমস্যা হতে পারে, মানুষের সমস্যা হতে পারে, সমস্যা তো শেষ নেই। সেই সমস্যাটা আমরা খুঁজে বার করতে হবে আমাদের। সমস্যাগুলো যদি খুঁজে বার করা যায় তবেই তো সমাধানের পথটা বেরোবে। যদি সমস্যাটাই না জানতে পারি, এই কাজগুলো ভূগোল করে। ভূগোলে মানুষের অর্থনীতির সমস্যা, মানুষ পরিবেশগত সমস্যা, অনেক কিছু সমস্যা, সেই সমস্যাটা খুঁজে বার করা। যেমন ধরো একদম রিসেন্ট একটা এক্সাম্পল দিই, যে নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, ভীষণভাবে ধস নামছে সিকিমে, অনেক পর্যটক আটকে গেছেন। এটা একটা সমস্যা। কেন হলো? আগে তো এত মারাত্মক ধস হতো না, বৃষ্টি তো আগেও হতো, ধস হতো না। তাহলে ধসটা কেন হচ্ছে, এটা সমস্যাটা খুঁজে বার করে। কেনটা যদি উত্তর পাওয়া যায় এবং তার ফলে এই কেনর পরেই তো সমাধানটা বেরোবে। কেনটা যদি না জানতে পারি সমাধান বেরোবে না। তাই সমস্যা খুঁজে বার করা এবং সমাধান, তার পথ তৈরি করা, এই দুটো ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার নেক্সট হচ্ছে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ। এই শব্দটা ভীষণভাবে প্রয়োজন, কারণ মানুষের জীবনধারায় উন্নয়নটা জরুরি। সেই উন্নয়নটা পরিবেশ থেকেই আমাদের করতে হবে। তাহলে উন্নয়ন যদি করতে হয় তাহলে পরিকল্পনা না করে উন্নয়ন সম্ভব না। তোমরা যখন ক্লাস 11-এ পড়ছো, তোমরা অন্যান্য সাবজেক্টে পড়বে, এই প্ল্যানিং, ইকোনমিক্সও পাবে। প্ল্যানিং এটা ভীষণভাবে প্রয়োজন। যে ভারতবর্ষে যে কোনো জায়গায় যখন কোনো কিছু প্রজেক্ট হাতে নেওয়া, সেখানে কিন্তু প্ল্যান করেই বিভিন্ন প্ল্যানিং করা হয়। কারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান একটা পরিকল্পনা করে সমাধানের পথ খুঁজে দেয়। পরিকল্পনা গ্রহণ এটা অত্যন্ত জরুরি। তাই পরিকল্পনা গ্রহণ এটা একটা ভূগোলের ভীষণ উদ্দেশ্য। এবার পরিকল্পনা তো নেওয়া হলো, এবার পরিকল্পনা নেওয়ার পরে উন্নয়নটা কিভাবে সম্ভব। অর্থাৎ ধরো ভারতবর্ষে এই মুহূর্তে দরিদ্র সীমার নিচে একটা অংশ মানুষ আছে, তাদেরকে উন্নয়ন কিভাবে করা যাবে ওই পরিবেশের থেকে। যেমন স্বাধীনতার সময়ে ভারতের মানুষের যে জীবন ধারণ ছিল, এখন কি তাই আছে? অনেক তো বদলেছে, অনেকটা, কিন্তু পরিকল্পনার মাধ্যমেই তো তাই হয়েছে। এই পরিকল্পনা করে একটু একটু করে উন্নয়ন। এখনো যে একটা আদিবাসী সম্প্রদায়ের একটা বড় অংশ মানুষ এখনো দরিদ্র সীমার নিচে আছে, তাই তাদের উন্নয়নের জন্য সব সরকারই বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। কেন করছে? ওই পরিকল্পনাটা কিন্তু ওই অ্যানালিসিস বা গবেষণার মাধ্যমে বেরিয়ে এসছে এবং কি করতে হবে সেটাও ব্যাখ্যা করা হয়েছে। তাই উন্নয়নের দিশা এটা দেখানো একটা ভূগোলের উদ্দেশ্য। তাই ভীষণভাবে জরুরি ভূগোলের লক্ষ্য উদ্দেশ্য কি এটা জানা। নেক্সট, এবার আসছি ভূগোলের শাখা। ভূগোলের শাখা অনেক পাবে তোমরা পরে। আগে ভূগোলের প্রধান দুটো শাখা, একটা দেখো প্রণালীলব্ধ বা বিষয়গত ভূগোল, আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রণালীলব্ধ বা বিষয়গত ভূগোল বা সিস্টেমেটিক জিওগ্রাফি, আর আঞ্চলিক ভূগোল হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। আমি একটা একটা করে বলি। যে প্রণালীলব্ধ ভূগোলটা কি? যে ভূগোলের যে উপাদান, যে সেগুলোই তো আবার পরিবেশের উপাদান, প্রাকৃতিক পরিবেশ, ধরো ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, উদ্ভিদ, এগুলো। আবার সাংস্কৃতিক উপাদান বলে মানুষ। এইগুলো আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। আমরা একটু পুরনো জায়গায় ফিরে গেলে ব্যাপারটা বুঝতে পারবে। আমি দুটো কথা একসাথে বলে নিই, প্রণালীলব্ধ বা বিষয়গত ভূগোল, আবার আঞ্চলিক ভূগোল।
তোমরা 6, 7, 8, 9, 10 তোমরা দেখবে যে তোমরা একটা পড়তে না যে প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। তোমরা ক্লাসে প্রায় বলতে আজকে স্যার প্রাকৃতিক পড়াবেন না, আজকে আঞ্চলিক পড়াবেন, এই কথাটা বলতে। তার মানে প্রাকৃতিক ভূগোলে যেখানে প্রকৃতির বিষয়গুলোকে আলাদা আলাদা করে আলোচনা করা হয়, সেখানে কিরকম, ধরো ভূপ্রকৃতি, সেখানে তোমরা পর্বত, মালভূমি, সমভূমি এগুলোর ব্যাখ্যা পড়েছো, সেগুলোর উৎপত্তি কি করে হয় তার ডিটেলস ব্যাখ্যা করেছো। তাহলে ভূপ্রকৃতি। নদ নদী, নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ, এগুলো আলাদা করে পড়েছো। বৃষ্টিপাত, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, এগুলো আলাদা করে পড়েছো। এগুলো হলো সিস্টেমেটিক জিওগ্রাফি বা প্রণালীলব্ধ ভূগোল। এইবার তোমরা খেয়াল করো, তোমরা যখন অঞ্চল বর্ণনা করছো, এই বিষয়গুলি অঞ্চলে পড়ছো, সেখানে তখন তোমাদের স্যারেরা যখন ক্লাসে বা ম্যাডামরা যখন ক্লাসে পড়াচ্ছিলেন যে কোনো একটা অঞ্চল, সেটা রুল অঞ্চল হতে পারে, প্রেরি অঞ্চল হতে পারে, বা অস্ট্রেলিয়ার কোনো অঞ্চল, সেখানে দেখবে প্রথমে প্রাকৃতিক পরিবেশের বিষয়গুলো, অর্থাৎ সেখানে অবস্থান, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, উদ্ভিদ পড়লে, পড়ার পরে মানুষের সম্পর্কিত যে বিষয়গুলো, অর্থাৎ কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, এগুলো পড়ছো। তাহলে ওইগুলো আলাদা আলাদা করে পড়া, সেটা হচ্ছে প্রণালীলব্ধ বা বিষয়গত ভূগোল। আর সারা পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে সেই অঞ্চলের বিষয়গুলো, অর্থাৎ প্রাকৃতিক এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়গুলো আলাদা আলাদা করে পড়া, এটা হলো আঞ্চলিক ভূগোল। তাই প্রণালীলব্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোল দুটো আলাদাভাবেই পাঠ করা, এবং এই দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হয়। এই প্রণালীলব্ধ ভূগোল, এটার যিনি স্রষ্টা, তাকে ফাদার অফ দ্য সিস্টেমেটিক জিওগ্রাফি বলা হয়, আলেকজান্ডার ভন হাম্বোল্ট। এই নামটা একটু আগেও শুনেছ। আবার আঞ্চলিক ভূগোল, এটার যিনি স্রষ্টা, তিনি হলেন কার্ল রিটার। এই প্রণালীলব্ধ বা আঞ্চলিক ভূগোল এইভাবে আমরা আলাদা আলাদা করে ব্যাখ্যা করে আলোচনা করি। তাহলে ভূগোলের এগুলো গেল প্রধান শাখা। এই শাখা দিয়ে বিষয়গুলোকে আমাদের আলোচনা করতে হয়। এবং এই যে প্রণালীলব্ধ ভূগোল, সেই ভূগোলে তোমরা এই অংশেই পাবে পরবর্তী পর্যায়ে যে প্রধান শাখা বলতে আমাদের পাচ্ছি আমরা প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল, এই অংশটা। এবার প্রাকৃতিক ভূগোলের মধ্যে অনেকগুলো পার্ট আছে, জীব ভূগোলের মধ্যে অনেকগুলো পার্ট আছে, মানবীয় ভূগোলের অনেক পার্ট আছে। আবার আঞ্চলিক ভূগোলে যখন আমরা বিষয়টা ব্যাখ্যা করছি, তখন অঞ্চলের সমীক্ষা, আঞ্চলিক বিশ্লেষণ, আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ, আঞ্চলিক উন্নয়ন, এই যে বিষয়গুলো, দেখো তোমরা আগে যে বিষয়গুলো আলোচনার মধ্যে তোমরা পেলে, সেই আলোচনা সাপেক্ষে আমরা যখন এখানে এলাম, তাহলে দেখলে যে অঞ্চল সে অঞ্চলের ব্যাখ্যাটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রাকৃতিকের সাথে। আবার প্রাকৃতিক বিষয়গুলো অর্থাৎ প্রণালীলব্ধ যদি ভূগোলগুলো আমরা জানতে না পারি, তাহলে আঞ্চলিক ভূগোলকে ভালো করে জানা হয় না। এই দুটোরই একসাথে মেলবন্ধন ভূগোলের শাখা, একটা হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফি ও প্রণালীলব্ধ বা বিষয়গত ভূগোল, আর একটা হচ্ছে আঞ্চলিক জিওগ্রাফি বা রিজিওনাল জিওগ্রাফি। এইবার দেখো ভূগোলের সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক। ভূগোলের সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক, যে ভূগোল তো আমরা বললাম প্রাকৃতিক ভূগোল, একটা জীব ভূগোল, একটা মানবীয় ভূগোল, এগুলো সবটাই কিন্তু বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে উঠে এসেছে। বিজ্ঞানের শাখার সাথে সবকটা রিলেটেড। সেই বিজ্ঞানটা হতে পারে মানবীয় বিজ্ঞান, সেটা হতে পারে জীব বিজ্ঞান। এখানে যে জিনিসগুলো পাবে, যে মানচিত্রবিদ্যা, জ্যোতির্বিদ্যা, তার সাথেই রিলেটেড হচ্ছে গাণিতিক ভূগোল বা কার্টোগ্রাফি, মানচিত্রবিদ্যা। ঠিক এমনভাবেই পাবে তোমরা ভূমিরূপবিদ্যা। এই ভূমিরূপবিদ্যায় তোমরা ভূপ্রকৃতি, তোমরা নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ পড়েছো, তার সাথে বিজ্ঞানের শাখা ভূতত্ত্ব। একইভাবে জলবায়ুবিদ্যা, তার সাথে আবহাওয়া বিজ্ঞান বা মেট্রোলজি রিলেটেড ভূজলবিদ্যা, তার সাথে
হাইড্রোলজি এটা রিলেটেড, মৃত্তিকা বিজ্ঞান তার সাথে সয়েল সায়েন্স বা পেডোলজি রিলেটেড, উদ্ভিদবিদ্যা বোটানি রিলেটেড। মানে ভূগোলের যে শাখা, অসংখ্য ভূগোলের শাখা, সেই শাখাগুলো এককভাবে কিন্তু গড়ে ওঠেনি। বিজ্ঞানের আলাদা একটা শাখা আছে, সেই বিজ্ঞানটা হতে পারে প্রাকৃতিক বিজ্ঞান, হতে পারে জীববিজ্ঞান, হতে পারে সমাজ বিজ্ঞান। সেগুলো থেকেই এই শাখাগুলো তৈরি হয়েছে। ঠিক পরবর্তী অংশে তোমরা এইগুলোই বেশি বেশি করে পড়বে, যে ভূগোলের সাথে অন্যান্য যে বিজ্ঞানের শাখা, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিভাবে গড়ে উঠেছে, সম্পর্কটা কিভাবে গড়ে উঠেছে যেমন বুঝবে, সেরকম বিষয়টাকে জানতে পারবে। কারণ বিজ্ঞানের শাখাটা যদি ভালো করে না জানতে পারি, তাহলে ভূগোলের যে বিষয়গুলো, সেইগুলো সম্পর্কে খুব বেশি ধারণা আমরা করতে পারবো না। তাই ভূগোলের বিষয় জানতে গেলে বিজ্ঞানের বিষয়, সেটা সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান, সবটা আমাদের জানতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ, সবাইকে নমস্কার জানিয়ে আজকের প্রথম পর্ব এখানেই শেষ করছি।